আমাদের বাস সঠিক টাইমের থেকে সামান্য লেটে পৌঁছেছে। তার উপরে 3 জন থাকার, 4 জন থাকার, একসাথে 5 জন থাকার, 7 জন থাকার ওরকম রুম ফ্যাসিলিটি আমাদের কাছে আছে। দুখানা এসি আছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা 5 বেড, মানে এখানে অনেকেই থাকতে পারবেন। সেই সাইডে ব্যালকনি আছে। বাহ, এই রুমটা বেশ বড়, আপনারা দেখতেই পাচ্ছেন। কেমন প্রাইস চলছে ইলিশ? কেমন দাম চলছে এখন? এখন 1200-1300 টাকা ইলিশ। এই মুহূর্তে রাত 3টে বাজে, দাঁড়িয়ে আছি গড়িয়াতে। আমরা দীঘায় যাব এবার। তো আমাদের বাস হচ্ছে গড়িয়া বাস টার্মিনাল থেকে 4টের সময় ছাড়বে। বিজয়ের পরেই প্রথম বেরিয়ে পড়া নতুন একটি ব্লগে, এবং এই দীঘা জার্নিতে থাকছে আপনাদের সঙ্গে একটি নতুন হোটেলের সন্ধান, যেটা আপনারা অবশ্যই দেখবেন। এবং আপনারা কেমন হোটেলটি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি আপনারা আগে যেয়ে থাকেন সেই হোটেলে। তো প্রতিবারের মতো এই ব্লগেও আমার সাথে চলে এসেছে সৌভিক। সেই বেলেঘাটা থেকে এত রাত্রিবেলা চলে এসেছে। সেই ডবল টাকা নিল ওর র্যাপিডো। কি করা যাবে, এখান থেকেই বাস যেহেতু কাটা হয়েছে। সুতরাং থাকুন, পুরো ব্লগটা দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। দেখা হচ্ছে আবার দীঘার সমুদ্রের পাড়ে গিয়ে, ওখানেই গুড মর্নিংটা বলবো, কারণ এখনও মধ্যরাত, সবাই ঘুমাচ্ছেন। চলুন, যেতে যেতে কথা হচ্ছে। বাস ছাড়ছে, এবার বাসে ওঠা যাক। 4টে বাজে, একদম ডট টাইমেই, সঠিক টাইমেই বাস ছেড়ে দিচ্ছে। বাস ছাড়লো এই মুহূর্তে, ঘড়িতে 4টে বাজে। আমরা সঠিক টাইমে উঠে গেছি এবং বাস সঠিক টাইমেই ছেড়েছে। এবার দেখা যাক কতক্ষণে পৌঁছায়। বলছে তো 8টার মধ্যে ঢুকিয়ে দেবে, দেখা যাক। 18ই অক্টোবর আমরা দীঘা যাবার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমাদের বাস ছিল গড়িয়া বাস স্ট্যান্ড থেকে ভোর 4টের সময়। নির্ধারিত সময়ের আধ ঘন্টা আগে আমরা বাস টার্মিনালে পৌঁছে গিয়েছিলাম এবং সঠিক টাইমে আমাদের বাস রওনা দিয়েছিল দীঘা যাবার উদ্দেশ্যে। মোটামুটি আমাদের দীঘা যেতে সময় লেগেছিল 4.5 ঘন্টা, তবে কিছুটা হলেও সরকারি বাস একটু দেরিতেই পৌঁছেছিল। আমাদের বাস সঠিক টাইমের থেকে সামান্য লেটে পৌঁছেছে, তবে ঠিকঠাকই টেনেছে। আমরা আশা করেছিলাম যে সকালের বাস আর একটু তাড়াতাড়ি পৌঁছবে। আসলে সরকারি বাসের থেকে আমরা একটু মানে ভালো সার্ভিস আশা করি, সেই ক্ষেত্রে আরও আগে আসলে ভালো হতো। আর কী করা যাবে, কিছু করার নেই। আমাদের হোটেলটা অ্যাকচুয়ালি বুক করাই আছে, তো এই ক্ষেত্রে একটু সুবিধা। তো দীঘাতে কিন্তু খুব গরম, মানে আপনারা যদি এই সময় আসেন ছাতা আনতে একদম মিস করবেন না। দীঘাতে কিন্তু বেশ গরম আছে, বেশ, মানে শরৎকাল নামেই শরৎকাল, মানে গরমটা কিন্তু সেই গ্রীষ্মকালের মতোই অনুভব হচ্ছে। ঠিক আছে, আপাতত হোটেলের দিকে যাচ্ছি। হোটেলে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে, সঙ্গে থাকুন। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হোটেল অন্নপূর্ণার সামনে। এই হোটেলটি আপনারা নিউ দীঘার যে জাহাজবাড়ি রয়েছে, সেই জাহাজবাড়ির সামনে থেকে একটু সোজা হেঁটে এলে মেন রোড ধরে, তার থেকে বাদিক জাস্ট রাস্তাটা ঢুকলেই আপনারা এই হোটেল অন্নপূর্ণাটি দেখতে পাবেন। এবং আমি আপনাদের রুমগুলো শেয়ার করব, আপনারা দেখুন, এবং যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই দীঘায় এলে এই হোটেল অন্নপূর্ণাটি আপনারা ভিজিট করতে পারেন। চলুন আপনাদের সঙ্গে রুমগুলো একবার শেয়ার করি। হোটেল অন্নপূর্ণার সামনে রয়েছে বিশাল বড় পার্কিং স্পেস। আপনারা যদি কেউ বাইক বা গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে আপনাদের পার্কিং করতে কোনো অসুবিধে হবে না।
এবং এই মুহূর্তে এই হোটেলের কি ট্যারিফ রয়েছে সেই সম্পর্কে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরলাম। দেখতে থাকুন। কথা বলে আমরা সেই নামটা জিজ্ঞেস করব। নমস্কার দাদা। আপনাদের দা অন্নপূর্ণা হোটেল? হ্যাঁ, এটা আমাদের দা হোটেল অন্নপূর্ণা। দা হোটেল অন্নপূর্ণা। এই মুহূর্তে আপনাদের প্রাইস কীরকম চলছে, আর সিজনাল বা অন্য সময় কীরকম কী থাকে সেই ডিটেলস? এটা অফ সিজনে, এই সময় এখানে চাপ হয় না, কারণ পুজোর সময় ভিড় ছিল, ওটা কেটে গেছে। তো সেই হিসেবে এখন নন এসি ধরুন মিনিমাম 700 থেকে শুরু হয়, আর এসি হলে 1200 থেকে শুরু হয়। এবার ওর ওপরে এটা আমাদের ডাবল বেডরুমের ভাড়া, যেটা 2 জন থাকার রুম, তার উপরে 3 জন থাকার, 4 জন থাকার, একসাথে 5 জন থাকার, 7 জন থাকার, ওরকম রুম ফ্যাসিলিটি আমাদের কাছে আছে। মানে ফ্যামিলি রুম হিসাবে? একদম ফ্যামিলি রুম হিসেবে নিয়ে এখানে আসতে পারেন, বা এটা টোটাল কাপল ফ্রেন্ডলি হোটেল, তো কাপলসও এখানে আসতে পারেন। আমাদের কাছে পুরো ব্যবস্থা আছে। আচ্ছা, এখন তো অনেকে সিঙ্গেল পার্সনরাও আসে, সেক্ষেত্রে আপনাদের কি কিছু মানে সিঙ্গেল পার্সনরা অ্যালাউ করেন? সিঙ্গেল পার্সন অ্যাকচুয়ালি দীঘাতে অ্যালাউ করা হয় না, ওরকম কোনো রুলস এখানে নেই। রুলস আছে, কিন্তু ব্যাপারটা কি হলো, ওটা ইনলিগাল না, কিন্তু এখানে আমাদের থানা থেকে, লোকাল থানা থেকে বারণ করা আছে। কারণ অ্যাকচুয়ালি এখানে আগে অনেক সিঙ্গেল পার্সন এসেছে কোনো না কোনো পারপাসে, দিয়ে এসে এখানে অনেক কিছু ব্যাপার ঘটে গেছে, কারণ অনেকে সুইসাইড বগেরা করে, বাড়িতে ঝগড়া টগড়া করে আছে। তো ওই জন্য ওইসব পিপলটাকে একটু চেক করে নিতে বলে, কিন্তু যারা অ্যাকচুয়াল কাজের প্রোগ্রামে আছে, যারা কাজ আছে কোনো, বা তাদের কাছে কোনো প্রুফ আছে যে এই কাজে এসছে, তার বাড়ির সাথে কথা বলে, যদি খুব আর্জেন্টিভ হয়, যাতে অ্যাকচুয়ালি তার কেউ নেই আর তাকে থাকতেই হবে, তো সেই হিসেবে তাকে বাড়ির সাথে কথা বলে, তাকে কিছু বলিয়ে, মানে ভিডিও করিয়ে, হয়তো ভিডিওতে ওনাকে বলানো হলো যে এতে যা হবে, আমার বাড়ি আমার সাথে কথা হয়েছে, কিন্তু ওতে যদি আমার কিছু অসুবিধে হয় তখন দায়িত্ব কোনো থাকবে না হোটেল অথরিটি, ওরকম বলে তার ভিডিও করিয়ে করে নেওয়া হয়, কোনো সমস্যা হয় না। তখন মিনিমাম একদিনের জন্য ওরকমভাবে করানো হয়, হয়তো রাতটা কাটাবে তারপর চলে যাবে, না হয়তো কোনো হোটেল নিচ্ছে না, ওই জন্য। আর আপনাদের এই হোটেল থেকে সমুদ্রের ডিস্টেন্সটা কতটা? এটা 7 থেকে 8 মিনিটের হাঁটা পথ পড়ে যাবে, 7 থেকে 8 মিনিট। এক্স্যাক্ট মানে কোন লোকেশনে নামলে আপনাদের হোটেলে? আর নিউ দীঘা বাস স্ট্যান্ডে আপনাকে নামতে হবে। আর নিউ দীঘা বাস স্ট্যান্ড বলতে আপনাকে নিশ্চয়ই বাইপাসের কাছে নামা হবে। যদি এটা প্রাইভেট বাস হয় তখন আপনি বলতে পারেন যে নার্সিংহোম স্ট্যান্ড বাস স্ট্যান্ডে নামবে, তখন এখানে আমার হোটেলের প্রায় সামনাসামনি নেমে যাবেন, একটু মেন রোড থেকে একটু ভেতরে আসতে হবে। আর যদি আপনি সরকারি বাস স্ট্যান্ডে আসেন তখন আপনাকে বাইপাসে নেমে আপনাকে ওখান থেকে টোটো করতে হবে, বা আপনি যদি বাস স্ট্যান্ডে নামেন তাহলে ওখান থেকে আপনাকে টোটো করে আসতে হবে। রেল স্টেশনের অপোজিটে যেই SBSTC বাস স্ট্যান্ড, ওখান থেকে 5 মিনিট মতো লাগবে, এক্স্যাক্ট 4-5 মিনিট লাগবে, ওর থেকে বেশি লাগবে না। আচ্ছা, ধন্যবাদ তাহলে। আর আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9775356781, এটা আমাদের রিসেপশনের নাম্বার। অল টাইম এটাতে বুকিং ওপেন আছে, আপনারা কল করতে পারেন, কোনো অসুবিধা হবে না, আর অল টাইম অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আমরা তো হোটেলে কথা বললাম ম্যানেজারের সঙ্গে, এবার আমরা কি কি রুম আছে সেই রুমগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের রুমগুলো যদি একটু দেখানো যেত তাহলে সুবিধা হতো। হ্যালো, এই হোটেলের সব থেকে সুবিধা হলো এখানে লিফটও আছে, আপনাদের কোনো অসুবিধা হবে না। ওপরের যদি আপনারা কোনো রুম নেন সেক্ষেত্রে আপনাদের লিফটে করে আপনারা যেতে পারবেন, সুবিধাই হবে। মানে 3 জন থাকার পারফেক্টলি, আর 4 জন হচ্ছে অ্যাডজাস্টেড, একজনকে অ্যাডজাস্ট করে থাকা যাবে। এই মুহূর্তে আপনারা যে রুমটি দেখতে পাচ্ছেন, এই রুমটি মোটামুটি আপনারা 4 জন খুব ভালোভাবেই থাকতে পারবেন। রুমটি খুব সাজানো গোছানো, সাথে একটি সোফাও রয়েছে, একটি মিরর রয়েছে সুন্দর, এবং পাশে রয়েছে ব্যালকনি, যেখান থেকে আপনারা বাইরের দৃশ্য খুব ভালোভাবেই দেখতে পাবেন। এবং রুমটির ফ্রন্ট ভিউ খুবই সুন্দর। ওয়াশরুমটি আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ওয়েস্টার্ন কোমোড আছে, এছাড়া গিজার রয়েছে, এছাড়া বেসিনটাও পরিষ্কার পরিচ্ছন্ন। মোটামুটি কজন থাকা যাবে? 4 জন থাকতে পারবেন।
তিনজনের পারফেক্টলি, চারজন অ্যাডজাস্টেবল, এটা বড় রুম। আর একটা যে রুমটি আপনারা দেখছেন এখানে মোটামুটি 5 জন আপনারা খুব ভালোভাবেই থাকতে পারবেন এবং একজন অ্যাডজাস্টেবল। রুমটিতে 2টি এসি রয়েছে। রুমের পাশে একটি সুন্দর ব্যালকনি আছে যেখান থেকে আপনারা সন্ধেবেলা ভালোই হাওয়া পাবেন। এই রুমটার ভাড়া কিরকম আছে? এই রুমটা ভাড়া 2300 অফ সিজনে, নাহলে 3800 এরকম। দেখতেই পেলেন আপনারা এই রুমে, এই হোটেলের কয়েকটি রুম, যে রুমগুলি ভীষণই সুন্দর এবং আপনারা এলে পরে অবশ্যই দ্য অন্নপূর্ণা হোটেলে অবশ্যই আসবেন, কারণ রুমগুলো কিন্তু দারুণ, আপনাদের পছন্দ হবেই এবং দামগুলো শুনলেন আপনারা। আর আরেকটি কথা যেটা বলার সেটা হচ্ছে দীঘাতে কিন্তু রুমের ভাড়া সবসময় কিন্তু এক থাকে না, এটা সিজনাল কিন্তু চেঞ্জ হয়। ঠিক আছে, আপনারা আসার সময় হোটেলে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কল করে তারপরে সেই মুহূর্তে রেটটা জেনে তারপর আসবেন। এই মুহূর্তে যে রুমটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ডাবল বেডেড রুম, তবে আপনারা 3 জন এলে এই রুমটিতে অনায়াসেই থেকে যেতে পারবেন, কারণ এনাদের যে বেডের সাইজ প্রত্যেকটি 3 জন থাকার মতোই। এছাড়া রুমটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সাথে একটি সোফা রয়েছে, একটি পরিষ্কার মিরর রয়েছে। এছাড়া এই রুমটি এসি এবং নন এসি দুভাবেই আপনারা পেয়ে যাবেন, তবে সেটা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নেবেন আসার আগে। রুমটির সাথে যে ওয়াশরুমটি আছে সেটিও পরিষ্কার, আপনারা দেখতেই পাচ্ছেন। ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বেসিন রয়েছে, মিরর রয়েছে। কিরকম রয়েছে? এটা 700 টাকাও দেওয়া হয়, 750 টাকা থেকে স্টার্ট। আচ্ছা, এটা আবার নন এসি। নন এসি। আচ্ছা, এটা যদি এসি হিসেবে কেউ নেয়? এসি হচ্ছে 1200 টাকা পড়ে যাবে, কোনো সময় 1200 টাকাও দেওয়া হবে ওই লাইনে করে। আর সিজনে হচ্ছে এটাই বেড়ে যায় আরও, এটা সিজনে 1800-2000 টাকা, 1800 টাকার মতন হয়ে যায় এসি। এসি। নন এসি? আর নন এসি হচ্ছে পড়ে যায় 1100-1200 টাকা। ঠিক আছে। এই মুহূর্তে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি, এবার একটু সমুদ্রের দিকে যাব। তবে বহুত গরম এই মুহূর্তে, যা গরম, এবং ভুল করে ছাতাটাও আনতে ভুলে গিয়েছি। ভেবেছিলাম এতটা গরম হবে না, কিন্তু এসে যা দেখছি যে ছাতাটা মাস্ট দরকার ছিল। আর কি করা যাবে, রোদে পুড়েই যেতে হবে। এই মুহূর্তে চলে এসেছি দীঘার বিচের সামনে। তবে গরমে লোকজন কিন্তু খুব অতৃষ্ট হয়ে উঠেছে, যা দেখতে পাচ্ছি। এই সময় এসে যদি এতটা গরম হয় তাহলে খুব চাপের ব্যাপার। অনেকটা এগিয়ে এসেছে, মানে এখন আর নামতেই দিচ্ছে না, প্রচুর ভিড়। মানুষের যেরকম ভিড়, ঢেউয়ের জন্য আর কেউ নামতে পারছে না।
সাগরে যা ঢেউ দেখছি মনে হচ্ছে মানে এবারেও আমাদের স্নান করাটা আর হবে না। যাই হোক, আর কি করা যাবে, এখন পাথরে বসে থাকি, যতটুকু জল আসে গায়ে ওতেই তৃপ্তি মেটাতে হবে। স্নান করা এবারেও হলো না, আগের বারেও হয়নি একই অবস্থা, এইবারেও তাই। প্রচুর ঢেউ, এখানে বসেই আনন্দ নিতে হচ্ছে। দেখুন আছে একটা, দেখে আরেকটা আসছে বড়। বল কেমন লাগছে? ভালোই লাগছে, কিন্তু নিচে নামতে পারলে আরো ভালো লাগছে। নিচে নামতে পারছি না, অনেক দেখা যাক, কমেছে একটু আগের থেকে, যদি আর একটু কমে তাহলে। নিচে নামা খুব চাপের, এখানে পাথরগুলো এমনভাবে আছে পায়ে লাগলে একদম কেটে যাবে। ওই অনেকক্ষণ অপেক্ষা করার পর জল সামান্য একটু কমেছে, তাতে মানে নিচে নেমে স্নান করাটা খুব বিপজ্জনক হবে, তার জন্য আর সাহস করলাম না। পাথরেই বসে যতটুকু উপভোগ করা যায় সেটাই করলাম আর কি। ওই গাটা একটু সামান্য ভিজলো, এতেই আর কি মনে হলো যে না দীঘায় এসেছে, এর থেকে বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। তো ঠিক আছে, আপাতত যাই হোটেলের দিকে, ফ্রেশ হয়ে লাঞ্চটা করব। আমরা এই অন্নপূর্ণা হোটেল থেকেই খাবারের অর্ডারটা দিয়ে দিয়েছিলাম দুপুরবেলা, ওরা এই ভেজ মিলটা আমাদের দিল। এখানে রয়েছে ডাল, আলু পোস্ত এবং সাথে ফুলকপির তরকারি, চাটনি, পাঁপড়, সাথে রয়েছে আলু ভাজা এবং লেবু, পেঁয়াজ, এগুলো তো কমন। এই টোটাল ভেজ থালিটা আমাদের পড়লো 100 টাকা। এবং আমরা আর এরপর আর বেরোলাম না, আমরা স্নান করে এসে হোটেল থেকেই এখান থেকেই অর্ডার দিয়ে দিলাম, এখানেই খেয়ে নিলাম। এখন বাইরে বেরোতেও পারছি না কারণ ভীষণ রোদ। এবার খেয়ে দেখি যে খাবারটা কীরকম। না এমনি ঠিকঠাক টেস্ট আছে। এবং তেল মশলা কিন্তু কম, মানে খুব বেশিও নয়, ঠিকঠাক পরিমাণে। আমরা এখন খেয়ে নিচ্ছি, আবার বিকেলবেলা আমরা ঢেউ সাগরের দিকে যাব, তখন আবার দেখা হবে। শুভ সন্ধ্যা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হোটেলের ব্যালকনিতে এবং যা দেখতে পাচ্ছি হোটেলটিকে খুব সুন্দরভাবে লাইটিং করে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখন ব্যালকনিতে বসবো একটু কিছুক্ষণ, না এখন বসছি না, পরেই বসবো, একটু সি বিচটা ঘুরবো, ভাবছি ওল্ড দীঘার দিকেও যাবো, দেখি। কিন্তু হোটেলটা যে সুন্দরভাবে সাজানো হয়েছে এটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। বেরিয়ে তারপরে হোটেলটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি, মানে খুব সুন্দর সাজিয়েছে। তবে হাওয়া এইদিকে খুব একটা নেই, কারণ যেহেতু গরম, মানে ওয়েদার খুব গরম, বাইরেও খুব গরম এই মুহূর্তে, সেই রকম একটা হাওয়া দিচ্ছে না। এখন সি বিচের সামনে গেলে যদি একটু হাওয়া পাওয়া যায় আর কি।
আমরা এসিতে ছিলাম বলে মনে হচ্ছিল বাইরে খুব একটা গরম হতেও পারে, কিন্তু এই মুহূর্তে কিন্তু খুব একটা গরম লাগছে না, মানে বাইরে সেরকম একটা গরম নেই। নিচের ধারে এখন হাওয়া দেবে। হ্যাঁ, বিচের ধারে তো এখন হাওয়া অবশ্যই দেবে। বিচের ধারে এখন বসবো, এই যে সমুদ্রের এই স্নিগ্ধ হাওয়া, এটা মিস করা যায় না। মানে দীঘাতে এলে এটা, দীঘা হোক বা পুরী হোক, সমুদ্রের হাওয়াটা মিস করলে হবে না। ওখানে বসে থাকলে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যাবে। এখন দাঁড়িয়ে আছি জাহাজ বাড়ির সামনে, এখন একটু চা খেয়ে নেব। ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়নি, এখানে দেখলাম গরম গরম চা হচ্ছে, একদম ধোয়া উঠছে চায়ে। মানে গরম চা আমার অ্যাকচুয়ালি ওই গরম বানাচ্ছে ভারে খাবো সেই চাটাই ভালো লাগে, ওই ফ্লাক্সে ভরে রেখে অনেকক্ষণ পরে সেই চাটা খুব একটা ভালো লাগে না, ওই চাটাই নিয়ে নিচ্ছি। এই চা মানে ভারের চায়ের সাথে যে প্লেটটা দিয়েছে ভার রাখার জন্য যাতে গরম না লাগে, এটা কিন্তু ইউনিক, মানে আমি আগে কোনো দোকানে সেরকম দেখিনি, এটা বেশ ভালো লাগে। চায়ের টেস্টও ভালো, অনেকক্ষণ মানে আজকে সারাদিন পরেই চা খেলাম, মানে খুব ভালো লাগছে টেস্টটা। দীঘায় আমরা ভেবেছিলাম আবহাওয়া হয়তো মনোরমই হবে, কিন্তু আমাদের ধারণা সম্পূর্ণ ভুল ছিল। আমরা দীঘায় গিয়ে দেখলাম যথেষ্টই গরম, সেই দিন খুবই গরম ছিল এবং সাথে পর্যটকদের ভিড়ও ছিল চোখে দেখার মতোই। পাঁপড় নিয়ে একটা খেতে খেতে যাই জায়গা থেকে। সবই খেতে ব্যস্ত, পাঁপড় কিনেছে, ও তো আবার পাঁপড় প্রিয়। সবই প্রিয়, খেতে হবে। সবই প্রিয়, তাহলে মাছ ভাজা খা না, মাছ খাবো। ফুচকা আছে, ফুচকা খেতে পারি। কপিস আছে 32 দুটো বাড়াবে। দেখছো না প্লেট আর ওই পাতাটা কি আমুদি আছে খুচরো দেন না অনলাইন করে দেন। কত ছোটটা? 2 পিস 100 আছে, এটা 1 পিস 100 আছে, এটা 150 টাকা আছে। ভালো তো, এই কাবাব খাবো। ভাবছি কাবাব খাবো, 5 পিস 50 টাকা। কোনটা খাবো? সাদাটা ভালো, এটা ওটাই খাই। কাবাব দিয়ে দাও একটা, লালটা লালটা কাবাবটা নিয়ে নিলাম, দেখি কিরকম টেস্ট হবে। বেশি করে পুড়বে বুঝলে একটু। কাঁকড়া কিরকম টেস্ট? মোটামুটি। এটা কোনটা, ওই 200টা নাকি? এটা কাঁকড়া? হ্যাঁ, কোন পিসটা? 200টা? না না, এটা ওই পাশের ছোটটা, ছোট সাইজটা 50 50। টেস্ট ভালো, প্রচণ্ড মচমচে একদম। খাওয়াই যাচ্ছে না, একদম মচমচে। ফ্রাই করে বেশি বলবেন, ওর কোনো কথা হবে না, ছবি হবে।
আগের বার কাবাব নিয়েছিলাম, ভালো করে পোড়েনি, তো এবারে বললাম বেশি করে ফ্রাই করতে। বললো যে খাওয়ার পরে বলবেন কীরকম, যদি ভালো লাগে তাহলে একটা পার্সেল নিয়ে যাবো। ওটা অন্য দোকানে, এটা না তাই? না না, এটা অন্য দোকান, মানে এই দোকানে নয়, ওই দোকানে ভালোভাবে পোড়েনি। এখন খেপাদা আমাদের অক্টোপাস ছাড়াচ্ছে। একটু আগে আমাকে বলছিল খাচ্ছি বলে, ও খেয়ে সব শেষ করে দিয়েছে, দু একটা আছে আমাকে দিয়েছে। তার আগে নিজে খেয়ে কাবাবটা খেয়ে আগে টেস্ট করি কিরকম। বাবা খুব বড়। বহুত বড়। ভালোই। এইবার মানে মা আসলে পরে আরেকটা শাক নিত, এবার মানে অলরেডি অনেকগুলো জমে গেছে, এবারে মা আসেনি বলে বেঁচে গেলাম, নয়তো আরও শাক নিত। প্রায় 5টা-6টা হয়ে গেছে, আরও জমতে এবার। আমরা অনেকক্ষণ সমুদ্রের পাড়ে বসলাম, কিন্তু দুঃখের ব্যাপার একটু হাওয়া নেই, বরঞ্চ ভীষণই গরম। এখন আমরা ওল্ড দীঘা ভেবেছিলাম যাব, কিন্তু এখন আর রাত হয়ে গেছে, 9টা প্রায় বেজে গেছে, এখন আর যাব না। এখানেই একটু মানে এখানেই অনেকটা টাইম কেটে গেল। এখন হোটেলের দিকেই যাব, ভাবছি খাবারটা বাইরে থেকে পার্সেল নিয়ে নেবো। তো একদম হোটেলে গিয়ে খাবার খেয়ে ঘুম দেবো, কারণ কালকে আবার যাব হচ্ছে সকাল সকাল মোহনাতে সূর্যোদয় দেখতে, সুতরাং আর দেরি করলে হবে না। ঠিক আছে, আপাতত খাবারটা পার্সেল করি। এখন মোহনাতে চলে এসেছি। এগুলো 650 টাকা কিলো, এটা 650 টাকা কিলো। ইলিশ কেমন দাম চলছে এখন? এমন এখন 1200-1300 টাকা এই ইলিশ, এই 700 গ্রাম ইলিশ আছে।